তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ভূত, ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না। তত্ত্বাবধায়ক সরকার খুবই প্রয়োজন। যদিও আমরা আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা নিজেরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের মতো দেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা বলেছেন, ওরকম শক্ত মানুষ দরকার। আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে যদি আবার এ ধরনের দুর্বল মানুষের হাতে পড়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের মতো, তাহলে দেশ আসলে সঠিকভাবে এই অনুভবটা আপনাদের গত 24-এর নির্বাচনের সময় কেন হলো না? এই অনুভবটা আপনার কেন হলো না যে আপনাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিলে তো আপনি তখন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশেই থাকতে পারতেন, আপনাকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না? না, কথা তো সুষ্ঠু নির্বাচন হতো সবসময় দরকার। এক একটা দলের এক এক সময় একটা স্ট্র্যাটেজি থাকে, দলের নীতি নির্ধারক গুলো সেগুলো নির্ধারণ করেন। দলের নেতাদের, তৃণমূল কর্মীদের বা আমাদের মতো যারা মধ্যম সারি আছেন তাদের মতামত এখানে কোনো প্রভাব ফেলে বলে আমি মনে করি নাই সেই সময়টিতে। তো সুতরাং অবশ্যই কেউ কোনো কাজ করলে তার ফলাফল তাকে ভোগ করতে হবে। সহজ ভাবে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ফিরবে, এই অবস্থান কি আপনার জুলাইয়ের 24-এর আগে ছিল কিনা? না, বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থান ছিল না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেকেও কিন্তু কেন্দ্র থেকে কিন্তু এখন বলা হয়েছে তত্ত্বাবধায়ক অবস্থায় ফিরে আসার জন্য। একটু বলতেছিলেন তো যে সরকার শুধু আমরা না, যারাই ছিল, কেন বেগম খালেদা জিয়া কি তত্ত্বাবধায়ক সরকার এমনি দিয়েছে 96 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 2000 জুনের নির্বাচনে? কারণ ক্ষমতায় যেই যায় আসলে সত্যিকার অর্থে ক্ষমতা তারা ছাড়তে চায় না। ডক্টর ইউনূস একটা এমপি পোস্ট ছাড়তে চান না, সেখানে প্রধান উপদেষ্টা পদকে কিভাবে তিনি ছাড়তে পারবেন বা ছাড়তে চাইবেন, এটা তো আমরা বুঝতে পারি না। সবাই আপনিও বুঝেন, আমিও বুঝি। সুতরাং মানুষের কোনো দলীয় ভুল, ব্যক্তিগত ভুল হতেই পারে, এবং তা থেকে যদি কোনো দল, কোনো ব্যক্তি সেই ভুল স্বীকার করে যদি তারা ফিরে আসতে চায়, তারাই ফিরে আসতে পারে। কিন্তু কেউ যদি ভুল ধরে বসে থাকে যে যা করেছি সেটাই সঠিক, তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ কেমন হবে সবার কথাই বলছি, এটা আমি আসলে বুঝতে পারছি না। আমার জ্ঞানে এতটুকুই জানি এর ব্যাপারে ভবিষ্যৎবাণী করছিল। আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকলে বাংলাদেশের একজন, আমি একটু এই মন্তব্যটা দেখাতে চাই, একজন হিন্দু নারী শাখা সিঁদুর পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হতে পারলে একজন মুসলিম নারী কেন বোরকা হিজাব পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হতে পারে না? আমার কাছে যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের উত্তর আমি দিব, তবে প্রশ্নটি আসলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে দেশে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, দলমত ধর্ম নির্বিশেষে আমরা একটি সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ দেখতে চাই, তার সাথে সাংঘর্ষিক। এখন প্রশ্নের উত্তরে আসছি সরাসরি। আপনি কি দেখাতে পারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে, চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোন শাখা সিঁদুর পরে না, কোন কেন্দ্রীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগে আছে কেন্দ্রীয় কমিটিতে? কেন্দ্রীয় নেত্রীর কথা বলেছেন। দ্বিতীয় অংশটিকে আমি বলি, আমি এটা বলতে চাইনি, তবু বলতে হবে, ওয়াসেকা আয়েশা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক এখনো আছেন। সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করেন তারা দেশকে সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে চান। আমি এই প্রশ্নটার জবাব দেওয়াটা আসলে আমি আসলে খুব কমফোর্ট ফিল করলাম না, এই কারণেই যে বাংলাদেশ এই জন্যই আজকে পিছনের দিকে হাঁটছে। যদি বাংলাদেশের সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সবচেয়ে ভালো নির্বাচন হওয়া সম্ভব, যেটা সর্বশেষ 2018 সালে সকল দলের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে কোনো কারণে বিএনপি হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা প্রত্যাহার করেছে এবং তাদের 6 জন সংসদ সদস্য হিসেবে ছিলেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জিতে পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও তিনি আসলে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে তকমা পেয়েছে। হ্যাঁ পেয়েছে। হ্যাঁ, আপনি প্রশ্নটি করুন। সেই আপনি তো বললেন যে সকল দলের অংশগ্রহণে সেখানে বিএনপি উপস্থিত ছিল, কিন্তু সেখানে রাতে ভোট হয়েছে, রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছিল, এই অভিযোগগুলো এসেছে। এ কারণেই পরবর্তী নির্বাচনটিতে আর বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আর অংশ নেয়নি, কারণ অংশ নিলেই আপনারা রাতের বেলা ভোট ভর্তি করে ফেলবেন, এমন অভিযোগ এসেছে। আমরা একটা কথা বলি, 96 নির্বাচন কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করে না, কিন্তু জনপ্রিয়তা থাকার কারণে আন্দোলনের মাধ্যমে কিন্তু জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সমর্থ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বিএনপিকেও সেই চাপের মুখে নির্বাচন দিতে হয়েছে। জনগণ, আমি বলিনি যে আওয়ামী লীগ শতভাগ বাংলাদেশের প্রতিনিধিত্ব, এটা আমি কখনোই বলিনি,
আমি বলেছি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা এবং শক্তিশালী অবস্থান গ্রহণ করা প্রত্যেকটি দলের সামর্থ্য অনুযায়ী করা দরকার, কিন্তু কোন দলের যদি সেই সামর্থ্যটুকু শেষ সময় তারা প্রদর্শন করতে ব্যর্থ হয় কিংবা নেতৃত্ব যদি ব্যর্থ হয়, কিংবা আপনি সেই সময়টিতে আমার খেয়াল আছে, আসলে আমি এই মুহূর্তে সেই কথাগুলো অতীতে ফিরে না যে আমি ভাবছিলাম যে আমরা ভবিষ্যতের দিকে হাঁটার চেষ্টা করব। অতীতের ভুল ভ্রান্তি আমাদের হয়েছে, সকলেরই হয়েছে। সেই ভুল ভ্রান্তি করার জন্য তো দেশের আজকে এই অবস্থা, এই অবস্থা থেকে আমরা কোন পরিত্রাণ জায়গাটিতে পেতে। আপনাদের ভুল হয়েছে বলে আপনি সমালোচনা করছেন? আপনি যদি একটু মোটা থেকে বলেন যে আমরা এই জায়গাগুলি ভুল করেছি, এই জায়গাগুলো আমরা রিপেয়ার করব, এটা আমাদের একটা রোড ম্যাপ। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের এই 15 বছর বা 15.5 বছরের মধ্যে বাংলাদেশের যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে, সমালোচকরাও সে ব্যাপারে কোনো কথা বলতে পারে না। বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যে নিম্ন মধ্যমায়ের থেকে উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, অন্যান্য দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে এই যে 26 সনে যাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বড় অর্জন। আর সবচেয়ে বড় অর্জন কি জানেন? সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা। আমাদের সময় কিন্তু সেন্ট মার্টিন নিয়ে কথা ওঠেনি, করিডোর নিয়ে কথা ওঠেনি, চিটাগাং পোর্ট বিদেশি দেওয়া নিয়ে কথা ওঠেনি, এগুলো কিন্তু কখনোই ওঠেনি। যে কথাগুলো উঠেছে, ব্যাংকে থেকে টাকা উঠিয়ে নেওয়ার কথা হয়েছে, যদি প্রমাণিত হয়ে থাকে অবশ্যই যারা করেছে তাদের শাস্তি আমি আওয়ামী লীগের সদস্য হিসেবে দাবি করি। আমাদের সময় দুর্নীতির কথা হয়েছে, দুর্নীতি তো এখনো যে বন্ধ হয়েছে সেটা না, তারপর যারা দুর্নীতির সাথে জড়িত তার বিচার আমি দাবি করি, তার ছবি আমিও করে থাকি, আমারও বিচার হবে। আমাদের সময় যেগুলো এইগুলো কথাগুলো হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করি যে অর্থনৈতিক দুর্নীতি, টাকা পাচারের কথা, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি একটা শ্বেতপত্র কিন্তু দিয়েছেন, মুখলেসুর রহমান ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। তিনি বলেছেন প্রতি বছর $20 বিলিয়ন করে পাচার হয়েছে দেশ থেকে। আমি একটু আপনার স্মরণ করতে থাকেন যদি কারো মনে থাকে যে বাংলাদেশের প্রতি বছরের বাজেট কত বিলিয়ন, আমি জিজ্ঞেস করবো, হয়তো চেষ্টা করেন খুঁজে বের করার। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল প্রতি বছর $1 বিলিয়ন করে পাচার হয়েছে। এখন কোনটি সত্য? বাংলাদেশের সর্বশেষ বাজেটটি ছিল $63 বিলিয়ন, তা থেকে যদি $20 বিলিয়ন ওয়ান থার্ড চলে যায়, এইটা কি কখনো বাস্তবতার সাথে সম্ভব? এবং তাই সেই রিপোর্টটিতে কিন্তু, যদিও ডক্টর ইউনূস স্ট্যাফান হাউসের সেই রিপোর্টের ভিত্তিতে কথা বলেছেন, কিন্তু সেই রিপোর্টটি কিন্তু আদৌ সত্যি কিনা, তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা, কার মাধ্যমে গেছে, কোথার মাধ্যমে গেছে, গেছে তো, যদি যেয়ে থাকে কিভাবে গেছে সেটাও কিন্তু আমরা জানি না। সুতরাং বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে পলিটিক্স যদি কোনো শক্তিশালী নেতা থেকে থাকে, তাকে সরানোর জন্য সাম্রাজ্যবাদী শক্তিরা বিভিন্ন ধরনের পন্থা গ্রহণ করে। তার মধ্যে অন্যতম একটি, প্রথমে হচ্ছে চরিত্র হনন। এটি করার মাধ্যমে নেতা নেত্রীদের চরিত্র হনন করা হয় এবং পরবর্তীতে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় বিভিন্ন দেশে। আজকেই দেখেন ইরানে তারা যখন শক্তিশালী হওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোনটা আমেরিকা ফেলে এসে গর্বের সাথে সেটা বলে যে আমরা এই কাজটা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি। যদি ইসরায়েলের আজকে আপনার পারমাণবিক বোমা থাকতে পারে, যদি পাকিস্তানের থাকতে পারে, ইন্ডিয়ার থাকতে পারে, আমেরিকার থাকতে পারে, ইরানের থাকতে দোষটা কোথায়? আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি। সুতরাং এই সমস্ত প্রশ্ন মানে এখন আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। যদি এরকম হয় যে ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধেও 334 মিলিয়ন পাউন্ডের দুর্নীতির অভিযোগ রয়েছে, তো তাদের বিরুদ্ধেও অভিযোগ আছে, আমাদের বিরুদ্ধেও অভিযোগ আছে, তারা খাইতে পারলে আমরা খাইতে পারবো না কেন? বিষয়টা কি এরকম? আপনি আসলে বিষয়টাকে এত সিম্পলিফাইড করা ঠিক হবে না। বিষয়টাকে এভাবে ধরতে হবে, যদি আওয়ামী লীগের সময় কোনো অপরাধ হয়ে থাকে, টাকা পাচার হয়ে থাকে, তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। আবার এখন যারা ক্ষমতা এসছে তারাও যদি করে থাকে, তাদেরকে ওই আইনের আওতায় আনতে হবে। কিন্তু দুঃখজনক কি জানেন? সেটি হচ্ছে, দুঃখজনক কথাটা শুনে নেন তারপরে, যে কারণে আওয়ামী লীগ সরকারকে পরিবর্তন করার জন্য আন্দোলন করা হলো, দেশের সুশাসনের নহর বইয়ে দেওয়ার জন্য, তাহলে তাদের নামে আজকে অভিযোগ উঠবে কেন? আওয়ামী লীগের নামে তো ওঠার কথা ছিল, তাদের নামে তো ওঠার কথা ছিল না, সেটাও তো বিবেচনায় আনতে হবে। তার অর্থই হচ্ছে এটা যে, এই যে কোটার কথা, গতকালকে আমি দেখলাম যারা জুলাই নিহত হয়েছে, অবশ্যই তাদের জন্য দুঃখ প্রকাশ করি, দুঃখ মাগফিরাত কামনা করি, কিন্তু তাদের জন্য আগামী মাস থেকে ভাতার ব্যবস্থা, তাদের জন্য চাকরি, ইউনিভার্সিটি ভর্তির সুযোগ সুবিধা, এগুলো তো কোটা বিরোধী, বৈষম্য বিরোধী নাকি বৈষম্য আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটা তো আপনাদেরকে বিবেচনা করে দিতে হবে। আজকে একটি সিদ্ধান্ত হয়েছে, 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। দুটি দিবস বাংলাদেশে নতুন করে ঘোষণা করা হয়েছে, একটি 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস, অন্যটি 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস।
কেন 5 তারিখেরটা কি হলো? 5 তারিখে তো একটা ঘোষণা করা হয়েছিল। 5 তারিখে আরেকটা আছে। 5ই আগস্ট একটা করা হয়েছে, সেটা তো বলতে হবে, শুধু বাদ দিলে তো চলবে না। 5ই আগস্টও আছে, আজকে যে দুটা নতুন হলো এই দুইটার কথা বলছি আর কি। 5ই আগস্ট নতুন আরেকটি দিবস, 5ই আগস্টে মেইন তাদের মেইন দিবস। তো আপনাদের মেইন দিবস তো 5ই আগস্ট।